This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই লরেন্স অফ আরাবিয়ার সেই সময় আর তার থেকে আজকের দিন একই তো, সেম পতনের গল্প। আমেরিকা আর আল কায়দা দুটো শক্তিই তো বাশার আল আসাদের বিরুদ্ধে রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোথায় আছেন কেউ জানে না। এবার বাকি দেশগুলোর অবস্থা দেখুন। ইসরায়েলের 3 দিকের সীমান্তই স্পর্শকাতর হয়ে বসে গেছে। তারা এখন নিজেদের ওই গোলান হাইটস সেটাকে কোনো রকমভাবে বাঁচাতে ব্যস্ত। তুরস্ক আসাদের বিপক্ষে, কিন্তু একই সঙ্গে আবার তার বিদ্রোহীদের বিপক্ষে, তার বিরোধী যারা তাদেরও বিপক্ষে। কি অদ্ভুত অবস্থা। সিরিয়া না, মানে সত্যি কথা বলতে কি, আন্তর্জাতিক যাবতীয় হিসেব নিকেশ একদমই বলে না ঘেঁটে হয়ে যাওয়া, তাই হয়েছে। কিন্তু আমরা কেন হঠাৎ দূরবীন লাগিয়ে অত দূরে দেখছি? আমাদের এখানে ইস্যু কি কিছু কম পড়ি আছে? ঘরের কাছেই এ সমস্যা নেই, আছে। আসলে কি জানেন, ওই ভূমধ্যসাগরের তীর থেকেই তো আমাদের ওই মৌসুমি বায়ুটা আসে। তার বাইরে ওই ভূমধ্যসাগর নিয়ে আমাদের বেশি ভাবনা চিন্তা লেনদেন কিচ্ছু নেই। ভূমধ্যসাগর আসলে আন্তর্জাতিক বাণিজ্যিক রুট, আর সেই জন্যই তার আশেপাশে যে দেশগুলো রয়েছে না, তাদের প্রভূত পরিমাণ গুরুত্ব রয়েছে। ওই যেরকম দেখবেন আমাদের বাইপাস অথবা ওই মেট্রো স্টেশনগুলোর কাছে ফ্ল্যাটের দাম যেরকম খুব বেশি হয়, কারণ যোগাযোগ বেশি, যাতায়াত সহজ, একটা অবস্থানগত ব্যাপার থাকে না, ঠিক সেই কারণেই, অবস্থানগত কারণেই ওই দেশগুলোর, ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলোর রাজনৈতিক মূল্যটা অপরিসীম। আর তাই নিয়ে কারা টানাহেঁচড়া করে, যারা চিরকাল করে এসছে, ওই পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলো। আর তারপর দেখুন তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ সমৃদ্ধি সব কিছুই তো সিরিয়ায় রয়েছে। সিরিয়া অদ্ভুতভাবে এই সমস্ত দিক থেকে মানে কি বলবো, ধনী দেশ বলতে পারেন প্রাকৃতিক সম্পদে। অতএব সিরিয়ার মানুষদের জন্য পশ্চিমী বাবুদের প্রাণ কাঁদে, কিন্তু আমাদের প্রাণ কাঁদছে কেন? কারণ সিরিয়া আমাদের চলমান ভবিষ্যৎ। আজ দেখাচ্ছি, ভবিষ্যতে হয়তো দেখবেন, আর দেখবেন মিলিয়ে নেবেন। সিরিয়ায় আজ যা হচ্ছে তা দেখে আমরা হয়তো দুটো প্রশ্ন আপনাদের সামনে তুলে দিতে পারি, উত্তরটাও খুঁজে দেব, মিলিয়ে নেবেন। এক, এই উপমহাদেশের 13 বছর পর কি হতে চলেছে বলুন তো, কী চেহারা হবে? আর 2, উপযুক্ত রাজনৈতিক বিকল্প ছাড়া যদি স্বৈরতন্ত্রের পতন ঘটানো হয়, তাহলে তার ভবিষ্যৎ কি? দুটো প্রশ্ন, উত্তর একটা। দেশ মৌলবাদীদের হাতে গিয়ে পড়ে। এটা আমরা সিরিয়ায় প্রথম দেখেছি। ভবিষ্যতে বুঝতেই পারছেন, 2011 সালে ওই বাশার আল আসাদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। সেখানেও ইন্ধন যথারীতি যারা দিয়ে থাকে তারাই দিয়েছিল, আমেরিকা। সেবার রাশিয়া আসাদের পাশে ছিল, তাই পড়তেও কোনো রকমের টাল সামলে বাশার আল আসাদ টিকে যান আর কি। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে আইসিস সিরিয়ার অনেকটা দখল করে নিয়েছিল। এইটাই হচ্ছে সমস্যা। ওই বললাম, ধর্মান্ধ মৌলবাদী শক্তিগুলো এই সুযোগের অপেক্ষায় থাকে, যে মুহূর্তে জল ঘোলা সেই মুহূর্তে তারা হাত বেড়ে দেয়, যা হাতে উঠে আসে। সিরিয়ায় অনেকটাই তাদের হাতে উঠে এসেছিল, এবং এমন অবস্থা হয়েছিল গোটা বিশ্বের কাছে তারা থ্রেট হয়ে গেছিল। শেষ পর্যন্ত তাদের নিকেশ করতে আমেরিকাকে আবার অভিযান করতে হয়। ওই বলে না, মানে পাপের ফল এইভাবে ভুগতে হয়, পাপ বাপকেও ছাড়ে না, তাই আর কি। একইভাবে 5ই আগস্ট বাংলাদেশে অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। তখন অনেকে বেশ রোমান্টিকতা অনুভব করছিলেন, মনে আছে? 4 মাসের মধ্যে সেই বাংলাদেশে আমরা আইসিসের পতাকা উকিঝুঁকি দিতে দেখছি। ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? তাছাড়া এমন উগ্র সব মৌলবাদী গোষ্ঠী রয়েছে না ওখানে,
যারা ওই আইসিসকেও হার মানিয়ে দেবে আমাদের কোনো ধারণা নেই। ইউনূস সরকার এসে আর একটা কাজ করেছেন, যেটুকুনি বাকি ছিল আর কি, ওই বলে না কেকের ওপর টপিং, সেই কাজটা উনি করে দিয়েছেন আর কি। জেলের মধ্যে যে সমস্ত জঙ্গিদের ভরে রাখা ছিল তাদের সবাইকে জেল মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। আমি শুনছিলাম সেদিন ওই কারা প্রধান তিনি হিসেব দিচ্ছিলেন কতজন দাগি, মানে একদম প্রথম শ্রেণীর জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, কতজন সেকেন্ড শ্রেণীর জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, সব হিসেব করে বলছিলেন। শুনছিলাম, ভাবছিলাম সে দেশের মানুষজন তো শুনছে, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। বুঝতে পারছে নিজেদের জন্য তারা কাদের ছাড়ছে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাটা কিন্তু খুব বিপজ্জনক। নিজেদের নাক কাটলে কতটা রক্ত বেরোয় সেটা কি কেউ বোঝে না? এই জঙ্গি এদের একটাই পরিচয়, দুষ্কৃতী। আর দুষ্কৃতীরা দেশ দেখে না, মানুষ দেখে না, জাত দেখে না, ধর্ম দেখে না, আলটিমেটলি তারা সন্ত্রাস করে। তার ফল কে ভুগবে বুঝতেই পারছেন। ওই ঘুরিয়ে ছেড়ে দেবেন, কোথায় গিয়ে যে পড়বে আপনার দিকে না অন্য দিকে সেটা বুঝতেও পারবেন না। যখন বুঝবেন তখন যা হওয়ার তাই হয়ে গেছে। কিন্তু তাতে মুশকিল হচ্ছে এটাই যে এই ইউনূসের মতো লোকজনের কিছু আসে যায় কি? তার জন্য তো পশ্চিমী দুনিয়া আছে, অঢেল ডলার আছে, ঠিক টাইমলি চলে যাবে, এদের কোনোদিন কিছু হয় না। দেখুন, সিরিয়ায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিলে আমরা চোখ বুজে থাকতে পারি, টেলিভিশনের পর্দায় বাহ কীরকম যুদ্ধ হচ্ছে এটা ভাবতে পারি, বা কিভাবে ওই ওখানকার আইসিসরা কী কাণ্ড কারখানা করছে সেসব নিয়ে সিনেমা তৈরি হলে সেগুলো দেখে বলতে পারি বাপ রে বাপ, এদের জন্য টাইগারকেই দরকার। কিন্তু বাংলাদেশে যদি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হওয়ার দিকে বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে তো দুশ্চিন্তা না করে উপায় নেই। আর বিশৃঙ্খল হিংসার আড়ালে দেখুন বাংলাদেশে কিন্তু একটা সুস্পষ্ট চক্রান্তের প্যাটার্ন, একটা পরিকল্পনা দেখা যাচ্ছে। ভালো করে তাকান, দেখতে পাবেন। এবার সেটা নিয়ে কিন্তু এখন থেকেই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ বিপদটা এক দিক থেকে না অনেক দিক থেকে আসতে পারে। শুধু সেটা রাষ্ট্রের দায়িত্ব না, রাষ্ট্রের নাগরিকদেরও দায়িত্ব সতর্ক থাকা। তাই সেই কথাগুলোই আজ বলতে চাই, যে কথাগুলো আপনাদের সতর্ক করবে, যে কথাগুলো আজ না বললেই নয়। মুসলমান মানুষ আমার এখানে করে, আমরা হিন্দু মানুষ এখানে খাইলে দুটা বন্ধে থাকি, আমাদের পৃথিবীতে কেউ নাই। এই যে দখল করে নিচ্ছে দোকান টোকান, কর্মসংস্থা ছিল দোকান, আমাদের দোকান ভেঙে দিচ্ছে, গাড়ি গালি কাটা বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। আমি কি কানা কাছে পাবো না, বিচার পাবো না? দেশবাসী তোমরা হলো আমার বিচার করে দাও। আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো দেখো সবাই দেখো সব দেখো ভালো করে মুখ বন্ধ, মুখ খুলে সব মুখ খুলে রাখ, মুখ খুলে দাঁড়া। দিদি থানা থেকে লোক আসতেছে, তুমি এদিকে আসো। এই চিৎকারগুলো তো হয়তো 1971 সালে অনেকে শুনেছেন। এই চিৎকার হয়তো 1971 সালে বারবার শোনা গেছে। ঠিক এইভাবে তো অসংখ্য মানুষকে নিজেদের ভিটে মাটি ছেড়ে পাগলের মতো নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়তে হয়েছে। এক রাতে এক কাপড়ে বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। যারা ছাড়েননি তাদের তো কি অবস্থা হয়েছে তাদের আত্মীয় স্বজনের কাছে শুনে নেবেন। এই যে মহিলাকে পাগলের মতো চিৎকার করতে দেখছেন, যিনি দেশবাসীর কাছে বিচার চাইছিলেন, কোন দেশবাসীর কাছে বিচার চাইছিলেন তিনি? যে দেশবাসী ওই বিরাট একটা বিপ্লবের হ্যাংওভারের পর এখন নিদ্রা যাচ্ছে। এখন চারপাশে মৌলবাদীরা তাই নিশ্চিন্তে রাজত্ব করছে, দাপট দেখাচ্ছে। এই ভদ্রমহিলার নাম
সুপ্রিয়া সরকার, তিনি ভাগ্যবতী, জানেন তো, সিরিয়াসলি বলছি। ভাবছেন কেন বলছি? কাঁদছেন, চিৎকার করছেন, তার বাড়িঘর দখল হয়ে যাচ্ছে, তারপরেও তিনি ভাগ্যবতী। অবশ্যই ভাগ্যবতী, কারণ জামাতের জঙ্গিরা মুখ ঢেকে তার বাড়িতে ঢুকেছিল, ঢুকে তার বাড়ি জমি সব দখল করেছে, তার জীবনভর ধরে লালন পালন করা ওই গাছগুলো কেটে দিয়েছে, কিন্তু তাকে তো কিচ্ছু করেনি, তাকে তো প্রাণে মারেনি। এর থেকে বড় মহানুভবতার কিছু হয় নাকি? এই তো সদ্য খাগড়াছড়িতে চুমকিরানী দাসকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সে ছবি আপনারা দেখেছিলেন, বিন্দুমাত্র দয়া করা হয়নি। আমরা দেখেছি ইসকনের গোশালায় অবধ ওই প্রাণীগুলোকে কিভাবে অত্যাচার করা হয়েছে, বিন্দুমাত্র রেয়াত করা হয়নি। সেখানে সুপ্রিয়া সরকার তাদের দিকে তেড়ে গেলেন, বললেন ওরে তোরা মুখ খোলো দেখি, তাকে কিছু করলো না। কতটা মহানুভব ভাবুন তো। সুপ্রিয়া সরকারকে পিটিয়ে বা কুপিয়ে মেরে ফেলা হয়নি, এই জন্যে সুপ্রিয়া সরকার ভাগ্যবতী। সুপ্রিয়া সরকার ভাগ্যবতী কারণ আগের থেকেই তিনি স্বামীহারা, না হলে তার স্বামীকে নিশ্চিতভাবেই হত্যা করত ওই জামাতিরা। যারা চুমকিরানী দাসকে ছাড়েনি তারা সুপ্রিয়া দেবীর স্বামীকে ছাড়ত। এখন হয়তো ওই হিন্দু মহিলাদের হত্যা করতে তাদের সংকোচ হচ্ছে, কিন্তু হিন্দু পুরুষ হলে তো এখনও রেয়াত করছে না। সিলেটের পরেশচন্দ্র দাসের ওষুধের দোকান জ্বালিয়ে তাণ্ডব চালিয়েছে জামাত, চিকিৎসককে ধরে বেধড়ক মারধর করা হয়েছে, ওষুধ শুদ্ধ লুট হয়েছে। সেই ভিডিও তো বিজেপি পোস্ট করেছে, দেখুন। তারা পোস্ট করেছে বলে না, এই ভিডিওগুলো তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এগুলোই তো আজকের বাংলাদেশের ছবি। আমি